নীল চিরকুট পর্ব ৭-৮ লেখনীতে নওশীন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। শক্ত হাতের টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা। চোখে মুখে আতঙ্ক, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল, শরীরটা ভয়ানকভাবে কাঁপছে। নম্রতার ফ্যাকাশে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ মানুষটি আঁতকে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা হিংস্র দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো। শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ, শক্তপোক্ত গড়ন, ভুরু জোড়ার নিচে গভীর দুটো চোখ, গায়ে বাদামি রঙের পাতলা শার্ট, হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, ডান হাতে ল্যাপটপ। নম্রতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল মানুষটির ওপর। হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে রেলিংয়ে দুদফা আচার লাগালো। শ্যামকায় মানুষটি বিস্ময়ে হতবম্ব। নম্রতা ল্যাপটপটি নদীতে ছুঁড়ে ফেলতেই সম্মিত ফিরে এলো মানুষটির। খানিকটা ধাতস্থ হয়ে ভয়ানক গমগমে কণ্ঠে বলল, পাগল আপনি? কি করলেন এটা? আপনার কোনো ধারণা আছে আমার কত বড় ক্ষতি করলেন আপনি? ততক্ষণে নম্রতার বন্ধুরা নিচে নেমে এসেছে। নম্রতাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিস্মিত তারা। রঞ্জন আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নমু, ঠিক আছিস? কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? নাদিম করুদ্ধ কণ্ঠে বলল, এই শালায় কিছু করছে নাকি তোরে? ক খালি, এই হানে পুইতা ফেলমু। কি হয়েছে? নাদিম আর রঞ্জনের উঁচু কণ্ঠে আরো কিছু যুবক পেছনে এসে দাঁড়ালো। সামনের দিকে উকি দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল তাদের একজন, এনিথিং রং আরফান? কি হয়েছে রে? রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো। সে ড্যামেজড মাই ল্যাপটপ। মানে? নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ, ভাবতে পারছিস? আমার রিচার্জের পুরো ফাইল ছিল ল্যাপটপে। কি? কিন্তু কেন? এই মেয়ে, পাগল নাকি আপনি? আপনার কোনো ধারণা আছে কি করেছেন আপনি? এসব পাগল ছাগলকে লঞ্চে উঠতে দেয় কে? নীরা ফুঁসে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না। নমো অযথা হাঙ্গামা করার মেয়ে নয়। আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন। লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি করেছেন আমার ফ্রেন্ডের সাথে বলুন? দুই দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যে হাউমাউ কান্নায় ভেঙে পড়ল নম্রতা। মুহূর্তেই থেমে গেল হট্টগোল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে। নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল। লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরা ও ছোঁয়া। নম্রতা দুই হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে উঠছে। কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে। কি বিষাদময় সেই কান্না! আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে দ্বিধা নিয়ে প্রশ্ন করল, কি হচ্ছে এসব দোস্ত? কাহিনীটা কি? কাঁদছে কেন এই মেয়ে? আরফান বিপন্ন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? কেবিনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ ইশতিয়াক ধাক্কা দিল। ধাক্কাটা সামলে উঠতে পারিনি। ওনার সাথে শরীরটা একটু লাগতেই দেখি নিচের দিকে ফিরে চিল্লাপাল্লা করছেন। ভাবলাম পড়ে যাচ্ছেন, তাই হাত টেনে সরিয়ে আনতে নাটক শুরু করলো। ও, আমার রিচার্জ রিপোর্টটা। নীরা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এই নমু, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। কান্নায় শ্বাস আটকে আসছে নম্রতার। জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়ল নম্রতা। জড়ানো কণ্ঠে বলল, আমার ডায়েরি। এটুকু বলে গগন বিহারিণীর কান্নায় ভেঙে পড়ল নম্রতা। কপাল কুঁচকে বলল, কি হয়েছে ডায়েরির? পা পা পানিতে ফেলে দিয়েছে লোকটি। আরফান অবাক হয়ে বলল, আমি? আমি কখন? আরফানের বন্ধু কড়া মেজাজে বলল, ফাজলামো পাইছেন নাকি? একটা ডায়েরির জন্য আপনি গোটা ল্যাপটপটাকে ছুঁড়ে ফেলবেন? ল্যাপটপের দাম জানেন? একটা ল্যাপটপ কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকতে পারে আপনার ধারণা আছে? এবার রেগে উঠল নাদিমও। খেকিয়ে উঠে বলল, একটা ডায়েরি? একটা ডায়েরি মানে কি? আপনার ল্যাপটপের থেকে ওর ডায়েরি কম দামি নয়। ফিল দ্য ইমোশন। রাগে মাথার ওপরটা ধপধপ করছে আরফানের। নাদিমের কথায় রাগটা যেন দপ করে জ্বলে উঠল তার। অত্যন্ত তাচ্ছিল্যের কণ্ঠে বলল, আচ্ছা, আপনাদের কাছে নিজেদের বস্তা পচা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের? এতটুকু বলতে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। সবাইকে অবাক করে দিয়ে হিংস্র বাঘিনীর মতো আরফানের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো নম্রতা। হতভম্ব আরফান দুপা পিছিয়ে দাঁড়ালো। নম্রতার হাতের আঁচড়ে কবজির ওপরের দিকটা চামড়া উঠে জ্বলাপোড়া করছে। রঞ্জন দু হাতে জাপটে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, খবরদার, বস্তা পচা আবেগ বলবেন না। আমার ডায়েরি আমার আবেগ নয়, ভালোবাসা। নীরা দুই হাতে মুখ চেপে হতবম্ব চোখে তাকিয়ে আছে। এই প্রথম নম্রতাকে এমন উদ্ভট আচরণ করতে দেখছে সে। নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেয় অসভ্য আচরণ কি করে করতে পারে? বিশ্বাস হয় না নীরার।
কয়েকটা চিঠি আর কয়েকটা বছরে কি থেকে কি হয়ে গেল মেয়েটা। রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাজা কোলে নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল। যেতে যেতে আরফানকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আসলে ও একটু ডিপ্রেসড। আরফান জবাব দিল না। আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁজ নিয়ে বলল, নিজের ডিপ্রেসড গার্লফ্রেন্ডকে সামলায় রাখেন মিয়া। লঞ্চ তো না, নাট্যশালা। নাটক শুরু করে দিয়েছে এক একজন আজাইরা। নাদিম খেকিয়ে উঠে বলল, তুই সরি কইলি কেন? নমুর এই অবস্থা না থাকলে শালাগো দেখায় দিতাম আজকে। অতঃপর আবারও কথা কাটাকাটি সূত্রপাত হলো। রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নীরাকে নিয়ে ৩ তলায় নিজেদের কেবিনের দিকে রওনা দিল। কেবিনের পাটাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা। মাথাটা হাঁটুর ওপর নোয়ানো। কান্নার দমকে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শরীর। কেবিনের দরজায় হাত ভাঁজ করে দিয়ে দাঁড়িয়ে আছে রঞ্জন। তার পাশে চিন্তিত অন্তু। ছোঁয়া নীরা বিছানার উপর বসে আছে। নাদিম বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখে থমথমে। স্তব্ধ নীরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া। হতাশ কণ্ঠে বলল, কি একটা কাহিনী করে ফেলল নমো। সি, মানুষ কি ভাবছে? এতটা সিন ক্রিয়েট করার কি প্রয়োজন ছিল? এমন গেয় আচরণকে নমুর সাজে? আমাদের কতটা লো মেন্টালিটির খ্যাত ভাবছে তারা। ছোঁয়ার কথার জবাবে টু শব্দ পর্যন্ত করল না কেউ। কেবল কড়া চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে ধমকে উঠল নাদিম, তুই তো জন্মগত খ্যাত মেন্টালিটির মহিলা। বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে। তুই এই মুহূর্তে লঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। নদীতে হাবুডুবু খেতে খেতে মেন্টালিটির বিচার করবি, বেয়াদব। নাদিমের কথায় নিভে গেল ছোঁয়া। বেচারি এতদিক ভেবে বলেনি কথাগুলো। কি থেকে কি হয়ে গেল। বিড়বিড় করে বলল, লোকটি তো আর ইচ্ছে করে ডায়েরি ফেলে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নমু যে তার ল্যাপটপটা ফেলে দিল। নাদিম কপাল কুঁচকে বলল, তো যেভাবেই ফেলুক, ফেলেছে তো। আর নমুই বা ইচ্ছে করে ফেললো কোথায়? রাগের মাথায় ফেলে দিয়েছে। রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে, অত ধরতে আছে? ওই শালাদের উচিত নমুর পা ধরে মাপ চাওয়া। এদের নামে আমি মামলা করব, মানহানির সাথে ডায়েরি হানির মামলা। এমন একটা পরিস্থিতিতে নাদিমের কথায় ঠোঁট চেপে হেসে ফেলল সবাই। নাদিম সবসময়ই এমন। বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ। এমনকি পরীক্ষার নাম্বার কম পেয়ে বন্ধুদের মন খারাপ হয়ে গেলেও সব দোষ স্যারের। বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিল, শালা স্যার যদি নাম্বার না দেয় তাহলে বন্ধুদের কি দোষ? এসব স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমল না, তখন সবার মিলিত সিদ্ধান্তে একা ছেড়ে দেওয়া হলো তাকে। ৫ জনে গিয়ে বসলো বারান্দায়। কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তা নিয়ে তুমুল আলোচনা। আধা ঘন্টা ১ ঘন্টার মাঝে কান্নার বেগ কিছুটা কমে এলো নম্রতার। বাম পাশে থাকা সাদা পায়েলটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে। পায়েলটিকে খুব যত্ন করে বুকের সাথে চেপে ধরে চোখ বুজল। দীর্ঘ সময়ে কান্নায় মাথাটা ধপধপ করছে তার। চোখ দুটো ভয়ানক জ্বলছে। সেই সাথে জ্বলছে অবুঝ অভাগা মন। তখন এপ্রিল মাস চলছিল। বাংলায় বসন্ত। ঋতুরাজ সেবার রাজার মতোই দাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে। ১৬ বসন্ত পেরিয়ে ১৭-এতে এসে সুগন্ধি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল নম্রতার জীবন। নম্রতাদের প্রেম আলাপনে তখন প্রায় ১.৫ বছর চলে। কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলেও দুইজনে জানে ভালোবাসাহীন শব্দগুলোর গভীরতা। ভালোবাসার স্পষ্ট প্রকাশও খুব বেশি দিন চাপা থাকতে পারল না। ওপাশের মানুষটি খামে পুড়ে পাঠালো উথাল পাথাল প্রেমের বার্তা। নম্রতার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল মাত্র। প্রথম পরীক্ষাটা দিয়ে মা বাবাকে ছাইপাশ বুঝিয়ে চলে গিয়েছিল শাহবাগ। ক্লান্ত শরীরে একঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চিরপরিচিত বইটি। প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে চিঠিটা খুলে চমকে উঠেছিল নম্রতা। লজ্জায় লাল হয়েছিল, আবেগে কেঁদে কেটে চোখ ফুলিয়েছিল। অপরিচিত মানুষটার সেই প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে ওঠে নম্রতা। পাগল করা অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি এমন মেশানো ছিল সেই চিঠিতে? নম্রতা জানে না, কিন্তু সেই চিঠিটা পড়লে আজও রাতে ঘুম হয় না। চিঠির শব্দবাণে আহত হয়ে ঘুমে কাতর নম্রতা রাতের ঘুম হারাম হয়। সারাটা রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায়। আবার কখনো লাজুক হাসিতে মত্ত হয়। নম্রতা চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করলো। মুহূর্তে মুখস্থ হয়ে যাওয়া লেখাগুলো চোখের পাটাতনে স্পষ্ট হয়। প্রিয়, চলো একবার প্রেমে পড়ি। অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ। দিন শেষে তুমি একটু কাঁদো, চোখের নিচে ছড়িয়ে পড়া কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই। দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবে আমার রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো।
আমার বুকে চলা নিত্যদিনকার টানাপোড়েনের চেনা জানা ঝড়গুলো একবারের জন্য হলেও থমকে যাক। তোমার কান্না ভেজা ফোলা চোখে আমি একটিবার ডুবে যাই। লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়াক। তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ছিন্ন ভিন্ন হই। তোমাকে দেখার আকুতিতে চোখের ঘুমগুলো মুক্তি পাক। তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামুক। চলো শ্যামলতা, আমরা একবার প্রেমে পড়ি। মারাত্মক প্রেমে আহত হয়ে যাই দুজনেই। প্রেমময় ব্যথায় কেঁপে কেঁপে উঠি। ইতি শ্যামলতার ব্যক্তিগত সে। সেই চিঠিতে প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখেছিল সেই মানুষটি। চিঠির সাথে কষ্টেপে আটকে দিয়েছিল অসম্ভব সুন্দর একটি পায়েল। সেই সাথে ছিল কয়েকটি চ্যাপ্টা হয়ে থাকা বেলি ফুল। কি তীব্র সুগন্ধ ছিল সেই বেলি ফুলের। নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সেই চিঠি। পায়েলটা পায়ে জড়িয়ে অযথায় ঘুরে বেরিয়েছিল পুরো ঘর জুড়ে। যখনই পায়েলের রিনঝিন শব্দ উঠেছে তখনই মনে হয়েছে সেই মানুষটি হাসছে। নম্রতার পাগলামতে ঝংকার দিয়ে হেসে উঠেছে সে। সারা রাত ছটফট করে পরের দিন সকালেই গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা। গ্রন্থাগারের গেটে বিশাল তালাঝুলা দেখে মনে পড়ল আজ শুক্রবার, শনিবারেও বন্ধ থাকবে গ্রন্থাগার। হতাশ চঞ্চল অস্থির নম্রতার পরের দুদিন পড়াশোনা কিছুই হলো না। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাটা সে কোনো রকম না পড়েই সমাধা করল। দিন রাত সে করেই মন মস্তিষ্ক জমাট বেঁধে গেল তার। রবিবার সকালে উঠে গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। গ্রন্থাগারে খুলতে নীলরঙা খামে নিজের পায়েল পরা একটা ফটো রেখে দিল নম্রতা। ধুরু ধুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে সে কি লজ্জা তার। কে জানে পায়ের ছবি দেখে সে কি ভাববে। ছবিটা পাঠানো কি ঠিক হলো? এমন সব দ্বিধাদ্বন্দ্বে মাখা প্রশ্ন নিয়ে কেটে গেল প্রায় একটা সপ্তাহ। অস্থিরতা আর অনিশ্চয়তা নিয়ে একের পর এক পরীক্ষা সমাধা করল নম্রতা। পুরোপুরি এক সপ্তাহ পর আকাঙ্ক্ষিত চিঠিটা এলো। টকটকে নীল রঙা দুটো কাগজ ভরে শুধু একটাই লাইন, তোমার পায়ে তিলটা নেশাতরু, ভাবনা অতীত সুন্দর। সে এক লাইন দিয়ে ভরা চিঠিটা পেয়ে গলা শুকিয়ে গিয়েছিল নম্রতার। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা কি দ্রুতই না কাঁপছিল। আজও আজও উপলব্ধি করতে পারে নম্রতা। আজও তার শরীরে ঘাম ছুটে, মুখটা লজ্জায় রক্তিম হয়। তারপর চিঠির উল্টো পাশে লেখা ওই লাইনটা, আমি মারাত্মক প্রেমে আহত। শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য। ইস, মানুষটা কি অসভ্য কথা লিখেছিল সেই দিন। প্রতিটি শব্দে লজ্জার সাগরে জিয়ে নিয়ে ছুঁয়ে মেরেছিল নম্রতার শুদ্ধ যৌবনপ্রাপ্ত শরীরে। এই লজ্জাবান কি মারাত্মকভাবেই না বিঁধেছিল নম্রতার প্রেমাহত মনে। নম্রতা শিউরে ওঠে। ডায়েরি হারানোর ব্যথায় ভেতরটা চিনচিন করে ওঠে। এই নিষ্প্রয়োজন জীবনটা নিয়ে কি করবে নম্রতা? সকাল ৭টায় লঞ্চ হালুয়াঘাটে এসে পৌঁছালো। কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা নম্রতার ঘুম ভাঙল সবার পর। বন্ধুরা তখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়ে আছে। নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসল। মীরা নিজের আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখল। কপাল কুঁচকে বিজ্ঞদের মতো মুখভঙ্গি করে বলল, জ্বর তো কমই মনে হচ্ছে, হাঁটতে পারবি? নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, রাতে তার জ্বর এসেছিল? মীরা আবারও একই প্রশ্ন করতে মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা। মাথাটা ভার ভার লাগছে। চোখে মুখে পানি ছিটাতে পারলে হয়তো কিছুটা শান্তি লাগতো। চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব। নীরার সহযোগিতায় চোখে মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতেই একটা পেট মোটা ডায়েরি হাতে দেওয়া হলো নম্রতার। নম্রতা প্রশ্নমাখা চোখে বন্ধুদের দিকে তাকাতে নাদিম দাঁত কেলিয়ে বলল, এই ডায়েরিতে মোট ৩৫টা চিঠি আছে দোস্ত। কাল রাত জায়গায় এই চিঠিগুলো লিখছি আমরা। যখনই মন খারাপ হবে বসে বসে পড়বি। আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি? তোর পত্র প্রেমিকের থেকে একটু কম ভালো হলেও ভালো লিখি। কথাটা বলেই থামলো নাদিম। নম্রতার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খেকড়ে দিল। তারপর ফিসফিস করে বলল, শোন, আমার চিঠিগুলো দুই একটা বানান ভুল হইতে পারে। নম্রতা ভুরু বাঁকিয়ে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, আচ্ছা, যা ৭-৮টা ভুল হইতে পারে, ব্যাপারটা ইগনোর করিস। চিঠি লেখাটাই ফ্যাক্ট, কয়টা বানান ভুল হইল সেটা কিন্তু ফ্যাক্ট না। নম্রতা ঠোঁট চেপে হাসল। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসলো অন্তু। কৌতুক করে বলল, তোর ফিসফিসানি কথাটা পুরো লঞ্চের মানুষ শুনেছে ভাই। মান সম্মান আর রাখলি না। ঢাবির স্টুডেন্ট হয়েও বাংলায় বানান ভুল, আস্তাগফিরুল্লাহ। নাদিম গুজগুজ করে বলল, ধুরবাল, ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি। ইউ শুড প্রোটেস্ট, বুঝলি? এই স্যাররা কোনো কাজের না, আকাইমার ঢেকি সব। নাদিমের কথায় ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়ালো সবাই।
ব্যাগ কাঁধে লঞ্চ থেকে নামার উদ্যোগ করলো। নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অন্তুর কাঁধ ঝাঁকিয়ে বলল, আজ এত মাঞ্জা মারছস মামা, কাহিনী কি তা? কোন শুনজাকে গায়েল করতে চাই তোমার মন? হ্যাঁ হ্যাঁ। অন্তু চমৎকার এক হাসি দিয়ে বলল, তোর বোন রে, হেব্বি দেখতে, আমার হাতে তুলে দে, পরের বছরে মামা ডাকার সুযোগ সুবিধা ফ্রি। নাদিম অন্তুকে লাথি দিয়ে বলল, তুই আসলেই খারাপ, শালা হারামখোর। অন্তু হু হা করে হেসে উঠল। শালা ডাকছিস কেন শালা? দুলাভাই ডাক। শালা তো ডাকবো আমি। শালা, ও শালা, শালা মশাই। অন্তুর কথায় অন্তুকে ধাওয়া করলো নাদিম। ভিড়ের মাঝে ছুটতে ছুটতে বলল, তোরে আজ খাইছি। অন্তু নাদিমের কথায় হেসে উঠল বাকিরা। ভিড়ের মাঝে উচ্ছল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল অনেকেই। ছোঁয়ানীরা কিছুটা এগিয়ে যেতেই পেছনে থেকে দাঁড়িয়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগলো রঞ্জন। নম্রতার হাত থেকে লাগেজটা নিজের হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরল। নম্রতার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। কিরে, ক্ষুধারুদা পাইছে তোর? নম্রতা ম্লান হেসে মাথা নাড়ালো। নাদিমের দেওয়া ডায়েরিটার দিকে দৃষ্টি রেখে বুক ভরে নিঃশ্বাস নিল। ঠোঁটের হাসি ধরে রেখে বলল, আমি ঠিক আছি দোস্ত, চিন্তা করিস না। রঞ্জন প্রথমে কিছু বলল না। সামনের ভিড়টা অতিক্রম করার পর মুখ খুলল। ভাগ্যে বিশ্বাস করিস নমু? হুম, করি। তাহলে সবটা ভাগ্যের ওপর ছেড়ে দে। সবকিছুর পেছনে কোনো না কোনো কারণ থাকে। তোর কিশোরী বয়সে প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া, স্মৃতিময় ডায়েরিটা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া, সবকিছুর পেছনে নিশ্চয়ই কারণ আছে। সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছেন। লাইফে মুভ অন কর। অতীত খামচে পড়ে থাকলে তো চলে না। অন্য কাউকে সুযোগ দে। সুযোগ না দিলে বুঝবি কি করে? মানিয়ে নিতে পারবি কিনা পারবি না? নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল। রঞ্জনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো। সূর্যের আলোয় ফর্সা গালে জলের রেখায় চিকচিক করে উঠল। রঞ্জনের পুরুষ মন ফিসফিসিয়ে বলে উঠল, যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে, সে নিঃস্ব প্রেমিকের কি কখনো মন হাসে? দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণময় ডাকে ভাবনা কাটল রঞ্জনের। তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা। রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়তে দৃঢ় কণ্ঠে বলল নম্রতা, জীবনের সব পরিস্থিতিতে যুক্তি খাটে না দোস্ত। অনুভূতির মামলায় যুক্তি বেচারা বড্ড অসহায়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। আমি পারছি না সরে আসতে। আর না পারতে চাচ্ছি। আর না এই বিষয়ে কোনোরূপ কোনো ডিসকাশন শুনতে চাচ্ছি। 4টা বছর ধরে এইসব কথা শুনে আসছি আমি। আর কত? একদমে কথাগুলো বলে নিয়ে দ্রুত পায়ে চলল নম্রতা। রঞ্জন দৌড়ে গিয়ে সঙ্গ নিল। বলল, আচ্ছা বেশ, আলোচনা সমালোচনার দরকার নেই। তুই যেমন আসিস থাক, শুধু হ্যাপি থাক, মন খারাপ করে থাকিস না। আচ্ছা গান শুনবি? নম্রতা ভুরু বাঁকিয়ে তাকালো। সুদর্শন রঞ্জন মন ভুলানো হাসি দিয়ে গলা ছেড়ে সুর টানল। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো বন্ধু তোমার আমি স্বপ্নে আসি না, আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে বন্ধু তুমি সোনার চেয়েও দামি। রঞ্জনের গান শুনে সেখানে গিটারের সুর তুলল নাদিম। উটপটাং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো, আহা আহা। সরি, আমার এই নাদিমের কাণ্ডকাহিনী দেখলে অনেক হাসি লাগে। আমি প্রথম যখন এই নাদিমের চরিত্রের কিছু ওই যে বর্ণনা পড়েছিলাম, আমি এত হাসছিলাম বলার মতো না। মানে আমি কোনোভাবেই হাসি থামাতে পারছি না। আমি মুখে হাত দিয়ে হাসছি, মুখে ওড়না গুজে হাসছি, তারপরেও আমি হাসি থামাতে পারছি না। এমন একটা পরিস্থিতি। যেকোনো সময় হুটহাট হাসি বেড়ে যাচ্ছে নাদিমের কাহিনীগুলো মনে পড়লে। যাই হোক, তোমরা কিছু মনে করো না। গল্পে ফিরি। অন্তু মসৃণ ছিটি বাজিয়ে সুন্দর হাসল। নম্রতা হেসে ফেলে রঞ্জনের ধুমধাম কিল বসালো। হাসি ফুটল নিরাত ছোঁয়ার ঠোঁটেও। রঞ্জনের গান থামল না। রেস্তোরাঁর কোণার একটা টেবিল ঘিরে একের পর এক গান চলতে লাগলো আড্ডায়। নাদিম গিটার আর অন্তু টেবিল বাজিয়ে আড্ডা জমিয়ে তুলল। রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো, কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরা, নম্রতা, ছোঁয়া। রেস্তোরাঁয় থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল সোনালি সকালে ফুটে ওঠা একদল উচ্ছল তরুণ তরুণীদের। সকালের নাস্তা এলো ডিম, পরোটা আর দই। ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারপাশটা ঘুরে ফিরে দেখলো ওরা।
কিছুক্ষণ পর পা সরিয়ে বসে রইল, সমস্বরে গান গাইল। সারাটাক্ষণ ফুর্তিতে মেতে উঠল প্রতিটা প্রাণ। 10টায় লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে গেল তাতে। উদ্দেশ্য কুতুবদিয়া। লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই। ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতার আকাশে। সেই সাথে এলো কান্না। এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইল। চিঠির ওপাশের মানুষটির কলার চেপে বলতে ইচ্ছা করলো, কেন করলে তুমি এমন? সত্যিই হারালে নাকি ধোকা দিলে? আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছুতে পারলে তুমি? একটুও কষ্ট হলো না? এই উত্তরগুলোর জন্য হলো নম্রতা তাকে খুঁজতে চাই, অপেক্ষা করতে চাই। এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা হচ্ছে না, কিছুতেই না। তাছাড়া ওই বেয়াদব লোকটাকেও ছাড়বে না নম্রতা। আবার দেখা হলে শক্ত করে কয়েকটা চড় লাগাবে। ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি, এত বড় সাহস! কুতুবদিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা। আজকের রাতটা কাটিয়ে সকালে লঞ্চে চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাবে। অন্ধকার আকাশে মেঘ করেছে, ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। চারপাশে উলট পালট হাওয়া। এই হাওয়ায় উড়ে চলেছে নীরার অস্থির চুল ও ওড়না। বারান্দায় থেমে ঠেস দিয়ে ফোনালাপ সারছে সে, চোখে মুখে চাপা উৎকণ্ঠা। হৈনির মতো টানাটানি চোখগুলো অল্প বিস্তার দ্বিধা। খানিক দূরে বসে থেকে এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অন্তু। আড্ডায় মশগুল রঞ্জন, নাদিম এক পর্যায়ে থেমে গেল। অন্তুর দৃষ্টি অনুসরণ করে সামনের দিকে তাকালো। দুজনে দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। নাদিম ফট করে বলে ফেলল, এবার ঢাকায় ফিরা গিয়া তোগো দুইটারে কাজী অফিসে ঢুকে তালা মাইরা দিমু, খুলতাম না। তোগো এসব পারু দেবদাসের কাহিনী আর ভাল লাগতাছে না। অন্তু কপাল কুচকালো, দৃঢ় কণ্ঠে বলল, কেরা দেবদাস? ওর জন্য দেবদাস হওয়া লাগবো? এত বাজে দিন আসে নাই আমার। হ, ওইটা তো তোর চোখ দেখলেই বোঝা যায়। দোস্তের দিকে এমন কামুক দৃষ্টিতে তাকাইতে তোর বিবেকে বাজে না? অন্তু নিরুত্তাপ কণ্ঠে বলল, প্রথম যখন তাকাইছিলাম তখন তার দোস্ত ছিল না, সাধারণ সুন্দরী মেয়ে ছিল। দেখতেই প্রেমে পড়ে গেলাম। আর সেও আমাকে ফ্রেমবন্দি করার পায়তারা করতে লাগলো। এই মেয়ের যন্ত্রণাতে মরে যাব একদিন, দেখিস। রঞ্জন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বুঝিয়ে বললেই পারিস। আর কত বুঝাবো? 3টে বছর ধরে তো বুঝাচ্ছি। আমি কি দেখতে খুব খারাপ? আমার মধ্যে পছন্দ করার মতো কিচ্ছু নাই? একটা কি গুণও নাই? কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল অন্তুর। চোখ দুটো হয়তো একটু টলমলো করে উঠল। রঞ্জন অন্তুর কাঁধে ঝাঁকিয়ে বলল, কি বলিস এগুলো? তুই আর খারাপ দেখতে? মায়েরা তাহলে কি দেখে পটে যায় বলতো মামা? ফালতু চিন্তা বাদ দে, নীরা বুঝবে, সময় দে ওরে। নাদিম অসহায় চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল, ভাল লাগে না বাল। নীরুর জায়গায় অন্য কেউ হলে থাপড়া মায়েরা ঠিক কইরা ফেলতাম, কিন্তু নীরু তো আমাগোই দোস্ত। ক্যারে কি কই বলতো? যন্ত্রণার এক শেষ। শালা তুই আর প্রেমে পড়ার আর কোনো মেয়ে পাইলি না? অন্তু ঠোঁট চেপে হাসি নিয়ে বলল, পাইছিলাম তো, তোর বোন রে, দিলি না ছেকা। নাদিম ওর দিকে তেড়ে এসে বলল, তোর লাইগা হুদাই সিম্প্যাথি আসে, তোরে তো মায়েরা ফেলানো উচিত। তোর বোনের জন্য জান কুরবান শালা মশাই। রঞ্জন এবার হুহা করে হেসে ওঠে। নাদিমের মুখে তখন রাগে আগুন।